বন্ধুরা, আগের পর্বে আপনাদের সামনে তুলে ধরেছিলাম সাবিত্রী চট্টোপাধ্যায় উত্তম কুমার আসার খবর শুনেই স্টেজে অভিনয়ের পূর্বেই উত্তম কুমারকে দেখবেন বলে আনন্দে আত্মহারা হয়ে তার পা কেটে গিয়েছিল এবং ভালো রকমই রক্তপাত হয়েছিল। আর উত্তম কুমার আসার খবর শুনেই সাবিত্রী চট্টোপাধ্যায়ের পা কেটে যায়। তাহলে উত্তম কুমারকে দেখার পর তিনি কিভাবে স্টেজে অভিনয় করেন বা তার মনের অবস্থা ঠিক কি হয়েছিল, এই সংক্রান্ত নানান অজানা তথ্যাদি নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন। আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আবারও দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি 365 ইউটিউব চ্যানেলের পর্দায় দিবাকর সাথে। সাবিত্রী চট্টোপাধ্যায় তার আত্মজীবনীতে বলেছেন, আর অবশেষে উইং থেকে চোখে পড়ল সেই দৃশ্য। পায়ের ওপর পা তুলে সামনের সারিতে বসে আছেন স্বয়ং উত্তম কুমার, আমার স্বপ্নের রাজপুত্র। সেই সময়টায় পায়ের অসম্ভব যন্ত্রণাকেও হার মানিয়ে দিয়েছিল আবেগ এবং ভালোবাসা। প্রথমে ভেবেছিলাম উত্তমদার সামনে মঞ্চে অভিনয় করব কিভাবে। পা দুটো থরথর করে কাঁপছিল, বুকের ভেতরে কেমন যেন উথাল পাতাল অনুভূতি হচ্ছিল, গলা দিয়েও কোনো আওয়াজ বেরোচ্ছিল না। আমি একটা জায়গায় থমকে দাঁড়িয়েছিলাম, কিছুতেই নড়তে চড়তে পারছিলাম না। ওদিকে নাটক শুরু হবে, আমার ডাক পড়েছে। সেই মুহূর্তে আমার মনে হলো এটাই আমার কাছে সুযোগ। আমি যদি উত্তমদার সামনে অভিনয়টা ভালো করে করতে পারি, তাহলেই একমাত্র ওরা আমাকে মনে থাকবে। বিশ্বাস করুন, পরবর্তীকালে আমি অনেক ছবি এবং নাটকে খুব ভালো অভিনয় করেছি, কিন্তু সেদিন উত্তমদার সামনে সেই নাটকের মঞ্চে আমার অভিনয়ের পেছনে যে পরিমাণ প্রয়াস এবং নিষ্ঠা কাজ করেছিল, সেটা হয়তো আর কোনোদিনও হয়নি। আমার চোখ শুধু ওর দিকেই ছিল। মনে হচ্ছিল বাকি হল যেন পুরো খালি, শুধু আমি আর আমার স্বপ্নের পুরুষ উত্তম কুমার রয়েছি। সেই হলে আমার প্রতিটি সংলাপ, অভিব্যক্তি শুধু তার জন্যই ছিল। নাটকের রিহার্সাল শেষ হওয়ার পর যারা আমন্ত্রিত ছিলেন সকলেই তাদের মতামত জানাতে আমাদের সাজঘরের সামনে জড়ো হয়েছিলেন, কিন্তু আমার চাহনি ছিল শুধু তার দিকে। তিনি কি বলেন সেটা জানার জন্য আমি ব্যাকুল হয়ে পড়েছিলাম। আমার অভিনয় নিয়ে কি আলাদা করে কিছু বলবেন? আমাকে কি কোনো পরামর্শ দেবেন? মনের মধ্যে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। উত্তম কুমার সাজঘরের সামনে আসতেই সকলে ওকে ঘিরে ধরেন। আমি এক কোণে ঠাঁই দাঁড়িয়েছিলাম। কিছুটা অভিমানও হচ্ছিল বটে। আমার মনে হচ্ছিল উনি তো আমার রাজপুত্র, আমার সঙ্গে দেখা করতে এসেছেন, তাহলে কেন অন্য লোকেরা ওর সময় নিচ্ছেন? এসব ভাবনা চিন্তা করতে করতেই হঠাৎ দেখি উত্তমদা ওই ভিড় সরিয়ে আমার কাছে এসে দাঁড়ালেন। এমনিতে আমি খুব ডান পিটে ছিলাম, মেয়েলি কোনো স্বভাব আমার মধ্যে ছিল না, কিন্তু ওই প্রথমবার আমি লজ্জাবতী লতার মতো ওর দিকে মুখ তুলে চাই। উত্তমদা এতটাই ভদ্র যে আমার মতো একজন ক্ষুদ্র মাপের শিল্পীকেও আপনি বলে সম্বোধন করে বলেন, আপনি তো সাবিত্রী, আপনার অভিনয় খুব ভালো লেগেছে, আপনি আমাদের দলে নাটক করবেন, আপনার মতো ভালো অভিনেত্রী আমাদের দলে যোগ দিলে আমার খুব ভালো লাগবে। উত্তমদার দলের নাম ছিল কৃষ্টি ও সৃষ্টি।
ওর কাছ থেকে এরকম প্রস্তাব পাবো সেটা স্বপ্নেও ভাবিনি। প্রত্যুত্তরে কি বলবো বুঝতে না পেরে আমি মূর্তির মতো থ হয়ে দাঁড়িয়ে থাকি। উত্তমদা আবারও বলেন, আমাদের নাটক দলে যোগ দেওয়ার ইচ্ছে নেই তার মানে, তাই তো? নিমেষের মধ্যে আমি স্তব্ধতা কাটিয়ে ওকে বলি, যা কথা বলার আমার বাবার সঙ্গে বলতে হবে। পরের পর্বে আপনাদের সামনে তুলে ধরব উত্তম কুমার কি আদেও সাবিত্রীর বাবার সাথে দেখা করেছিলেন, আর দেখা হলে কি কথা হয়েছিল। এই নিয়ে আবারও পরের পর্বে আপনাদের সামনে আমি দেবার্ঘ হাজির হব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে এবং তার পাশাপাশি আজকের পর্বের ভিডিওটিও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুল করবেন না। নমস্কার।